বৈদেশিক বাণিজ্য তথা আমদানি রপ্তানিতে অর্থায়ন করে ঝুঁকিতে পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এ খাতে অর্থায়ন করে $4 বিলিয়ন দায় সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোর ঘাড়ে। এর মধ্যে রপ্তানির অর্থ ফেরত আসেনি $1 বিলিয়নেরও বেশি। ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এই দায়ের ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহের চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। দুপুরে রাজধানীতে BIBM কার্যালয়ে গবেষণার তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। দেশের অর্থনীতি যত বড় হচ্ছে ততই বাড়ছে পণ্য ও সেবা আমদানি রপ্তানি, আর এসব লেনদেনের মধ্যস্থতা করছে মূলত ব্যাংকগুলো। কিন্তু নীতিগত দুর্বলতা সহ নানা কারণে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থলগ্নি করে ফেরত পাচ্ছে না ব্যাংকগুলো, যা পরবর্তীতে বাধ্যতামূলক রূপান্তর করা হচ্ছে ঋণে। BIBM এর গবেষণা বলছে, আমদানি রপ্তানির অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলোর ঘাড়ে $4 বিলিয়ন দায় তৈরি হয়েছে। এর মধ্যে পণ্য আমদানি করেও পরিশোধ হয়নি $3 বিলিয়ন বেশি অর্থ, আর পণ্য রপ্তানির পরও দেশে আসেনি $1 বিলিয়ন বেশি। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা যখন যেদিকে ঝাঁপাই পড়ি সেদিকে দৌড়াই। লং টার্ম এফসি ফাইন্যান্স দিয়ে অনেক ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু কারেন্সি রেট বেড়ে গেছে এবং এখন মনে হয় কনভার্সন করে অল্প লং টার্ম ফাইন্যান্স আছে। ট্রেড সার্ভিস থেকে আপনার টেম্পোরারি ডিমান্ড লোন হচ্ছে। ডিমান্ড লোন হতেই পারে 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য, কিন্তু আপনার যখন পেমেন্ট মিসম্যাচ হয় এটা কিন্তু ডিমান্ড লোন হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট ওয়ান্স দ্য প্রসিড ইজ রিপার্টেড, উই আর সাপোজ টু মেক দ্য পেমেন্ট অফ দি ডিল, দিয়ে ডিমান্ড লোন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। বাট দ্যাট ডিমান্ড লোন কনভার্টেড টু দি টার্ম লোন, টার্ম লোন, and once again first time, second time, third time rescheduled for 10 years. ট্রেড ফাইন্যান্স আপনারা যারা করেন, আমরা যারা করি, এদের যে প্রাইস যে ভেরিফাই করা, এটা আসলে বেসিক্যালি আপনি পরবর্তী স্টেপ করতে পারেন যে এইচএস কোড দিয়ে করা যায় কিনা। নো, আমরা সম্ভব না। এ দায়ের ফলে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা সরবরাহে, খেলাপি হচ্ছে গ্রাহক। গবেষণা বলছে, মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকেরই বেশি বৈদেশিক বাণিজ্যের দায়। গবেষকদের মতে এ দায়ের ভেতরে লুকিয়ে আছে অর্থ পাচারের শঙ্কাও। ট্রেডের শেয়ার টোটাল NPL এর মধ্যে আসলে পণ্য অনেকের থেকে অনেক বেশি। টোটাল NPL এর 45%ই, মানে অর্ধেকের কাছাকাছি হলো ট্রেডের, কিন্তু ওদের ট্রেডের এক্সপোজার 30%। আবার যেগুলোর NPL খুব হাই, তাদের তো 80%ই ট্রেডের NPL। এক্সপোর্ট ইম্পোর্ট যদি এফেক্টেড হয়, তো আমাদের ট্রেড সার্ভিস এফেক্টেড হবে ব্যাংকের। আলোচনায় আমদানি রপ্তানি কার্যক্রমে পূর্ণ অটোমেশন, তথ্যভিত্তিক নজরদারি, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ ও ঝুঁকিভিত্তিক তদারকির জোরদারের দাবি জানান ব্যাংকাররা। Expand SME access to trade finance through innovative product and risk sharing mechanism, improve product level data, risk management and asset quality monitoring, enhance coordination among Bangladesh Bank, Commercial Bank, Custom Authority and other stakeholders. LDC উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ট্রেড ফাইন্যান্সের সুশাসন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরো শক্তিশালী করার তাগিদ উঠে আসে আলোচনায়। মেজবা হাসান, 71, ঢাকা। বৈশ্বিক বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়নে বড় সংকটের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা OECD। তারা বলছে যে 2027 সালের মধ্যে উন্নত দেশগুলোর অনুদান কমতে পারে অন্তত 30%। একই সাথে কমে আসছে সহজ শর্তের ঋণও। ফলে টেকসই উন্নয়ন ও LDC উত্তরণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। অবকাঠামো নির্মাণ, জলবায়ু সংকট মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতের উন্নয়নে দাতা সংস্থার অনুদানে নির্ভরশীল বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। তবে উন্নত দেশগুলোর অর্থনৈতিক চাপ আর ভূরাজনৈতিক টানাপোড়েনে কমছে অনুদানের পরিমাণ। ফলে বদলে যাচ্ছে বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের চেনা সমীকরণ। গবেষণা সংস্থা CPD ও OECDর আলোচনায় উঠে এলো বিষয়টি। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন বলছে, 2024 সালে বহুপাক্ষিক অনুদান প্রায় $300 বিলিয়ন হলেও ওই বছরে উন্নত দাতা দেশগুলো অর্থায়ন কমিয়েছে প্রায় 15%। 2027 সালের মধ্যে যা কমতে পারে সর্বোচ্চ 30%। Will not only continue, to be on a decreasing trend for the next few years, but it's also going to be more volatile. বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চূড়ান্ত পর্যায়ে বৈশ্বিক অর্থায়নের এই মন্দা
নতুন সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। The graduating countries like Bangladesh face a sudden reduction in concessional aid based strictly on income milestone. So their exposure to external climate shock. Not a very good time for developing countries who are depending upon these multilateral development funds or the ODA as well. So, and this really brings us to a point where, whenever we are in this crisis moment, there are two options, one for the donor and one for the donee. Both needs to reform, both needs to bring out some structural changes within their institutions. আলোচনায় মধ্যপ্রাচ্য সংকটে জুন পর্যন্ত জ্বালানি আমদানিতে $3.5 বিলিয়ন বাড়তি ব্যয়ের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। সমালোচনা করেন জ্বালানি ও জলবায়ু সংকটে থাকা দেশগুলোর পাশে থাকা নিয়ে দাতা সংস্থাগুলোর ভূমিকারও। Overnight with the rising energy prices. And what is the penalty? It's $3.46 billion. Organizations like OECD, IMF, and others are not acting. That doesn't make us frustrated, but that reminds us that multilateralism has to get its moral authority in place. This is quite absent. I didn't see any movement from OECD and others about a secured energy and food corridor. এ সময় এনবিআর ও ব্যাংক খাতের সংস্কারে জোর দেওয়ার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন রাশেদ আল মাহমুদ তিতুমির। Private investment to take place. মইনুল হাসান, ৭১, ঢাকা। এবার পোশাক রপ্তানিতে বড় ধাক্কা খেল সম্ভাবনাময় অপ্রচলিত বাজার। ইপিবির হিসাব অনুযায়ী 15 বাজারের মধ্যে 9টি থেকেই ক্রয়াদেশ কমেছে সবশেষ অর্থ বছরে। এছাড়া দুঃসংবাদ ছিল ইউরোপ ঘিরেই, সেখানেও 27টি দেশের মধ্যে কমেছে 15টি গন্তব্যে। আর বিশ্লেষকরা মনে করছেন যে বৈশ্বিক অস্থিরতার চীনা আধিপত্যের কারণে হিস্সা কমছে বাংলাদেশের। বিস্তারিত থাকছে রাকিব হোসেনের রিপোর্টে। পোশাক খাতে ভর করে এগিয়ে চলা রপ্তানি আয়ে অন্যতম ভরসা হয়ে উঠছিল অপ্রচলিত বাজার। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, চীন কিংবা আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে বাড়ছিল বাংলাদেশি পণ্যের চাহিদা। সে অনুযায়ী উদ্যোক্তারা হয়ে উঠছিলেন আশাবাদী, কিন্তু সেই প্রত্যাশার জায়গাও হতাশ করেছে সবশেষ অর্থ বছরে। তথ্য অনুযায়ী সবশেষ 2025-26 অর্থ বছরে $616 কোটি পোশাক রপ্তানি হয় অপ্রচলিত বাজারে, যেখানে বছর ব্যবধানে আয় কমেছে 4.25%। ইপিবির তালিকায় থাকা 15টি দেশের মধ্যে রপ্তানি কমেছে 9টিতেই। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হারাতে হয় অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত ও রাশিয়ার বাজারে। আমরা যখন একটা কম্পিটিটিভ মার্কেটের সম্মুখীন হয়েছি, তখন আমাদের ওই ভ্যারাইটি না থাকাতে আমরা হয়তো ওই যে লোয়ার সেগমেন্টের সেইখানে আমরা মোটামুটি ভালো করতেছি, যার জন্য এক্সপোর্টটা খুব বেশি ফল করে নাই। কিন্তু আমাদের এটা রিকভার করার জন্য যেটা দরকার ছিল, আমাদের আরেকটু ওয়াইড রেঞ্জের একটা ভ্যারাইটি থাকলে আমরা সেইখানে গিয়ে করতে পারতাম। আমরা প্রাইস কম্পিটিটিভ হইতে পারি না, বিকজ গভর্নমেন্ট সাপোর্ট নাই, আমাদের প্রোডাক্টিভিটি কম। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু এটা আমাদের একটা সিগন্যাল হিসেবে নেওয়া দরকার। এবার সবচেয়ে শক্তিশালী বাজার ইউরোপেও বড় আকারে রপ্তানি হারাতে হয়েছে উদ্যোক্তাদের। অর্থ বছরে আয় আসে $1,906 কোটি, যা গেল বছরের চেয়ে 65 কোটি কম। ইইউভুক্ত 27টি দেশের মধ্যে রপ্তানি কমেছে 15টিতেই। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হারাতে হয় ইতালি, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কের বাজারে। এক্সটার্নাল কান্ট্রিগুলোর যে ইন্টারনাল ফ্যাক্টরসগুলো, সেগুলোর কারণে অনেক ক্ষেত্রে সেই সমস্ত দেশের যারা ক্রেতা আছেন, যারা তৈরি পোশাক কেনেন, তাদের ক্রয় ক্ষমতার উপরেও এটা ডিপেন্ড করে। আমাদের কাজটা হবে আমাদের যে সমস্ত লুপহোলসগুলো আছে, যে সমস্ত জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি, বা বিশেষ করে লিড টাইম তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আমাদের বন্দরের সক্ষমতা চলে আসে, আমাদের লিড টাইমটা কিভাবে আরো কমানো যায়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ট্যারিফের ধাক্কায় বিশ্ববাজারে প্রতিযোগিতার যে চাপ তৈরি হয় তা সামাল দিতে পারেননি উদ্যোক্তারা, যার পেছনে বড় কারণ পণ্যের স্বল্পতা, দুর্বল লজিস্টিক্স ব্যবস্থা ও গ্যাস বিদ্যুতের সংকট। নতুন পণ্য না আনলে নতুন বাজার ধরা যাবে না। নতুন পণ্য না আনলে বড় যে বাজারগুলো ইউরোপ এবং আমেরিকা, সেই বাজারেও আমরা কিন্তু আমাদের রপ্তানিকে সম্প্রসারণ করতে পারবো না। প্রথম কাজ নতুন পণ্য নিয়ে আসা, এবং যদি আমরা এই ব্যবসার পরিবেশ ভালো করতে পারি, যদি আমরা অধিকতর বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারি,
তাহলেই কেবলমাত্র বাংলাদেশ ভবিষ্যৎ দিনে রপ্তানি বাণিজ্যে আরও ভালো করতে পারবে। সবশেষ অর্থবছরে পোশাক খাতের মোট আয় $3,870 কোটি। এর মধ্যে অপ্রচলিত বাজার থেকে আসে 16% কম। হিস্যা কমেছে ইউরোপের বাজারেও। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এদিকে মে মাসে রেকর্ড $24 বিলিয়ন উঠেছে বাণিজ্য ঘাটতি, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে $4.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী এই সময়ে রপ্তানি আয় একই থাকলেও আমদানি বেড়ে যায় 6.5%, যার প্রভাব পড়েছে বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে। যদিও চলতি হিসেবের ভারসাম্য কমে নেমেছে $30 কোটি। এছাড়া অর্থ বছরের 11 মাসে 18% বেড়েছে খাদ্যশস্য আমদানি, যার মধ্যে কেবল গম আমদানির পেছনে ব্যয় করতে হয়েছে $2 বিলিয়ন উপরে। আর যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তার পেছনেও আমদানি ব্যয় বেড়েছে প্রায় 85%। মে শেষে যা ছাড়ায় $9 বিলিয়ন ঘর। এছাড়া সার আমদানির ব্যয় বেড়েছে 43%। উল্লেখ্য, 11 মাসের সার্বিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত ছিল $4 বিলিয়ন। চলতি 2026-27 অর্থ বছরের উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের গাড়ি কেনা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনাও স্থগিত করা হয়েছে। তবে 10 বছরের অধিক পুরানো যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে এই শর্ত শিথিল থাকবে। এছাড়া নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে যানবাহন কেনা যাবে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে হামলার জেরে ইরানি তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা অবিলম্বে কার্যকর হবে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইরান থেকে তেল উৎপাদন, সরবরাহ বা বিক্রির যে কোনো কার্যক্রম 17 জুলাইয়ের মধ্যে গুটিয়ে নিতে হবে। এর আগে মূল চুক্তি অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানকে এই তেল বিক্রির সুবিধা দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম প্রায় 5% বেড়ে পৌঁছেছে $77। বিপরীতে প্রায় 2% কমে $4000 অবস্থান করছে আউন্স প্রতি স্বর্ণের দাম। ইউক্রেন যুদ্ধের বিপুল ব্যয়ভার বহন আর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার অর্থনীতি। সম্প্রতি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে গেল 1 বছরে দেশটিতে দেউলিয়া হয়েছেন প্রায় 5 লাখ মানুষ। ক্রমাগত যুদ্ধের খরচ মেটাতে আরও ধীর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। টানা 4 বছর ধরে ইউক্রেন যুদ্ধের ধকল সামলাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটাই নাজুক যা নড়বড়ে করে তুলেছে দেশটির অর্থনীতিকে। যদিও ছদ্মবেশে থাকা চাঙ্গা ভাব দেখে তা বোঝার উপায় নেই। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে দেশটিতে গেল 1 বছরে দেউলিয়া হয়েছেন 5 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় 30% বেশি। যুদ্ধের পেছনে ক্রমাগত অর্থ ঢালতে গিয়ে ধীর হয়েছে রুশ অর্থনীতির গতি, যাতে চলতি বছর জিডিপি পূর্বাভাস 1.3% থেকে কমিয়ে 0.4% নামিয়ে আনা হয়। এছাড়া জীবনযাত্রার ব্যয় মেটাতে রাষ্ট্রীয় ঋণ নিয়ে চলছেন 1.25 কোটি মানুষ, যার মধ্যে অনেকেই সময় মতো পরিশোধ করতে পারেননি ঋণের অর্থ। এতে খেলাপির পরিমাণ দাঁড়ায় $22 বিলিয়ন। শুধু তাই নয়, রাশিয়ার কর্পোরেট খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন $91 বিলিয়ন। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মোট ঋণের আরও 10%। উল্লেখ্য, যার বড় অংশই প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত। তবে বিশ্লেষকদের ধারণা, বড় ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকায় এখনই ঘটছে না ব্যাংকিং বিপর্যয়। যদিও এমন অবস্থা চলমান থাকলে বাড়বে সাধারণ মানুষের দেউলিয়ার হার। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। নিষেধাজ্ঞা এড়াতে শ্যাডো ফ্লিট বা গোপন নৌবহর দিয়ে তেল রপ্তানি সচল রাখলেও ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির জ্বালানি খাত, যাতে যোগ হয়েছে দেউলিয়াত্বের হার। এমন অবস্থায় 60% রাশিয়ান মনে করেন অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি উদ্ভাবনের অভাব, মেধা পাচার, বিনিয়োগ হ্রাস এবং করের বোঝা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনাকেও ধ্বংস করছে। ফলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ভঙ্গুর অর্থনীতিতে উন্নতির লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। নাদিয়া ইসলাম তুলি, ৭১।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়তে পারে রেকর্ড ১৯ গুণ। নিজেদের আর্থিক প্রতিবেদনে এমন অভাবনীয় সাফল্যের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট। বিশ্লেষকরা বলছেন যে এআই ডেটা সেন্টারের বাড়তি চাহিদায় আগামী বছরও মেমোরি চিপের সরবরাহ তুলনামূলক কম থাকবে। বিস্তারিত থাকছে নুজহাত রাহনুমার প্রতিবেদনে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার স্যামসাংকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। মেমোরি চিপের বিপুল চাহিদায় ভর করে পরিচালন মুনাফার রেকর্ড ১৯ গুণ বাড়ার প্রত্যাশা করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, এপ্রিলের শুরু থেকে জুনের শেষ নাগাদ তাদের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে $৫.৫ বিলিয়ন, যার মাধ্যমে টানা তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিচালন মুনাফা অর্জন করতে যাচ্ছে স্যামসাং। মূলত নিজস্ব ডিভাইসের পাশাপাশি এনভিডিয়া ও গুগলের মতো প্রতিষ্ঠানের জন্য চিপ তৈরি করে বিশ্বের অন্যতম বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক স্যামসাং। সম্প্রতি চিপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর উঠে আকাশ ছোঁয়া উচ্চতায়। তথ্য বলছে, চলতি বছরের শুরুতে স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। পাশাপাশি দক্ষিণ কোরিয়ান আরেক প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে ২০০%। এমন শক্তিশালী পারফরম্যান্সে চলতি বছর দেশটির বেঞ্চমার্ক শেয়ার সূচক কোসপির মান বেড়েছে ৮০%-এরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এআই ডেটা সেন্টারগুলোর অব্যাহত চাহিদার কারণে আগামী বছর জুড়ে সীমিত থাকবে মেমোরি চিপের সরবরাহ। তাই বিশ্ববাজারে চিপের যোগান দিতে জাপান, চীন ও তাইওয়ানের মতো প্রতিদ্বন্দ্বী এশীয় দেশগুলো এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। নুজহাত রাহনুমা, ৭১। খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় জুন মাসে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক। যদিও চাহিদা বাড়ায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে মাংসের দাম, যা উঠে আসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে সুপার এল নিনো ও মধ্যপ্রাচ্য সংকট সহ নানা কারণে আবারও বাড়তে পারে দাম, এমন শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। গেল জুনে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক, যা উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে বিশ্লেষকদের শঙ্কা এই স্বস্তি দীর্ঘমেয়াদে থাকবে না, কারণ উপসাগরীয় অঞ্চলের সংঘাতের ফলে জ্বালানি ও সারের দাম বৃদ্ধির পাশাপাশি বছরের দ্বিতীয়ার্ধে তীব্র এল নিনোর শঙ্কা, যা আবারও আকাশচুম্বী করতে পারে খাদ্যপণ্যের দাম। ফাওয়ের তথ্য বলছে, জুনে খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সামগ্রিক সূচক নিম্নমুখী হয়েছে। বিপরীতে বৈশ্বিক চাহিদা বাড়ায় ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে মাংসের দাম। একই সময় ইন্দোনেশিয়ায় পাম তেলের উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ভোজ্য তেলের বাজারেও। তাই সূচক নিম্নমুখী থাকলেও এখনও অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে চালের দাম বেড়েছে ২৪%। একই সময় তুলায় বেড়েছে ১৯.৫% এবং গমের দাম ১৬%। ঊর্ধ্বমুখী ছিল সয়াবিনের দামও। অন্যদিকে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গমের রপ্তানি বৃদ্ধি এবং দক্ষিণ আমেরিকায় ভুট্টার উচ্চ ফলনে বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদনকারী ব্রাজিলে আখের অতিরিক্ত সরবরাহ এবং দেশটির মুদ্রার মান দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনির রপ্তানি। দুগ্ধ উৎপাদন বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে, আর ভিয়েতনাম থেকে বেড়েছে কফি রপ্তানিও। তাই বিশ্ববাজারে কমেছে এসব পণ্যের দাম। বিশ্লেষকদের শঙ্কা, বর্তমান এমন পরিস্থিতিতে বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে সুপার এল নিনো। বিশ্বের এক অঞ্চলে তীব্র খরা আর অন্য অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন কমতে পারে ধান, গম, ভুট্টা, সয়াবিন সহ নানা খাদ্যশস্যের, যার নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্যপণ্যের দামে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।